আমরা আরো একবার সরাসরি চলে যাব ভুবনেশ্বরে। বিক্রম দাস আমাদের সঙ্গে সেখানে রয়েছেন। বিক্রম, তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে যে আরো কয়েকজন প্রভাবশালী ইতিমধ্যে সিবিআই রেডারে এবং তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য নিয়ে আরো কয়েকজনকে ডাকা হতে পারে। এই সম্পর্কে আরেকবার যদি বিস্তারিত আমাদের জানাও প্লিজ। নির্দিষ্টভাবে 6 জনের নাম উঠে আসছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেই নামটি 7 জনের নাম ছিল, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় যেহেতু এই মুহূর্তে গ্রেফতার হয়ে গিয়েছে, আরো 6 জনের নাম উঠে আসছে যারা কিনা তাপস পালের থেকে আরো অনেক বড় মাপের মাথা বা অনেক বেশি তারা প্রভাবশালী। যখন তাপস পাল গ্রেফতার হয়েছিল, যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন আমরা বিভিন্ন সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম যে আরো কাদের নাম উঠে আসছে। তখনই কিন্তু সিবিআই আধিকারিকরা জানিয়ে দিয়েছিলেন যে তাপস পাল তো শুধুমাত্র ছোট একজন মাথা, তার থেকে অনেক বড় বড় মাথারা কিন্তু এই রোজভ্যালি কাণ্ডের মধ্যে রয়েছে এবং এই বৃহত্তর ষড়যন্ত্রের গভীরে রয়েছে। সেই বিষয় জানার জন্য কিন্তু তাপস পালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা এটাও জানি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করার আগে তাপস পালকে কিন্তু ক্রমাগত সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে যাওয়া হয়, জেরা করে যাওয়া হয়, যাতে সেখান থেকে তারা তথ্য পায়। এবং এখনো যেটা আমরা জানতে পারছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বাদ দিয়েও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমান কিন্তু আরো বেশ কয়েকজন নেতা আছে যাদেরকে সিবিআই ডাকতে চলেছে। নির্দিষ্টভাবে তোমাকে জানাবো যে দুজন প্রথম সারির নেতা যারা কিনা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতনই প্রভাবশালী, সেই দুজন নেতাকে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকেই তলব করার প্রক্রিয়া শুরু করে দিচ্ছে সিবিআই। কারণ সিবিআই যেটা মনে করছে যে তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা দুজন কাস্টাডিতে থাকাকালীন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার চলাকালীনই কিন্তু এই দুই ব্যক্তি, যাদেরকে এই দুই প্রভাবশালী ব্যক্তি যাদের নামে নির্দিষ্ট প্রমাণ পেয়েছে সিবিআই, তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কারণ তাদের বিক্রম, একটা কথা আমাকে বলো যে প্রভাবশালীদের নাম উঠে আসছে, তুমি বলছো সিবিআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তারা সবাই কি তৃণমূল কংগ্রেসেরই নাকি অন্য দলের কেউ থেকে থাকতে পারে? এই সম্পর্কে কিছু জানা যাচ্ছে সিবিআই সূত্রে? দেখো, কোন পলিটিক্যাল পার্টির এই দুই প্রভাবশালী ব্যক্তি সিবিআই কিন্তু খোলসা করে বলতে চাইছে না, তবে তারা যেটা ইঙ্গিত দিচ্ছে যে যেই দুই প্রভাবশালী ব্যক্তির কথা তারা বলছেন বা তারা ডাকতে চলেছেন, যাদেরকে আজকে সন্ধ্যের পর থেকে ডাকার প্রক্রিয়া শুরু করে দেওয়া হচ্ছে, সেই দুই প্রভাবশালীর বিষয় কিন্তু তাপস পাল বা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। অর্থাৎ সেই দুই প্রভাবশালীর ব্যক্তির সঙ্গে কি যোগ রয়েছে রোজভ্যালি, তার কিন্তু বিভিন্ন তথ্য, বিভিন্ন সূত্র জানেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তাপস পালরা। সেক্ষেত্রে তাপস পাল সুদীপ বন্দ্যোপাধ্যায়দেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সেই দুই প্রভাবশালী ব্যক্তির বিষয়ে অনেক কিছু জানা যাবে। তাদের সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আপ রয়েছে, একটা চেনের মধ্যে কিন্তু রয়েছে। সেখানেই যেটা মনে করা হচ্ছে যে এই দুই প্রভাবশালী ব্যক্তি ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে কিন্তু তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। তাদের নিজস্ব যে জেলা, সেই জেলাতেও প্রভাব রয়েছে। এমনকি তোমাকে আরো যেটা জানাবো, সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে হোটেল ব্যবসা নিয়ে যখন তদন্ত করতে যায় সিবিআই যখন রোজভ্যালির বিভিন্ন হোটেল ব্যবসা নিয়ে তদন্ত করতে যায়, সেখান থেকেই কিন্তু প্রথম এই দুই প্রভাবশালী ব্যক্তির খোঁজ পায় সিবিআই। এবং এই দুই প্রভাবশালী ব্যক্তির বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তাপস পালকে জিজ্ঞাসাবাদ তো করা হয়েছেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার পর তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তাকেও জেরা করা হবে ওই দুই ব্যক্তিকে নিয়ে, এমনটা জানা যাচ্ছে। কারণ নির্দিষ্টভাবে সিবিআই যেটা জানতে পারছে যে রোজভ্যালির সেখানে হোটেল বিজনেস ছড়ানোর পেছনে কিন্তু ওই দুই প্রভাবশালী ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করেছে। অর্থাৎ সেই এলাকায় বা সেই জেলায়, পশ্চিমবঙ্গের সেই জেলায় রোজভ্যালির যে হোটেল বিজনেস বিস্তার করা, তার সঙ্গে তার ঠিক অল্টারনেটিভ ভাবে কিন্তু চিটফান্ডের ব্যবসা, বেআইনি অর্থলগ্নি ব্যবসা কিন্তু একই সঙ্গে বিস্তার করা হয়েছিল। অর্থাৎ একদিকে হোটেলের ব্যবসা দেখানো, হোটেল বিজনেস দেখানো, অপরদিকে চিটফান্ডের ব্যবসা, সেই জেলাতেই কিন্তু হোটেল ব্যবসা দেখিয়ে রমরমিয়ে চালানো, তার পেছনে এই দুই প্রভাবশালী ব্যক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, মদত ছিল, এমনটা সিবিআই জানতে পারছে। যেখানে রোজভ্যালিকে বা গৌতম কুণ্ডুকে ওই দুই প্রভাবশালী ব্যক্তি তারা সাহায্য করেছিল, সুবিধা পাইয়ে দিয়েছিল যাতে তারা তাদের ব্যবসা বিস্তার করতে পারে। অপর দিক দিয়ে কিন্তু রোজভ্যালির কাছে অর্থনৈতিক সুবিধা নিয়েছিলেন ওই দুই প্রভাবশালী ব্যক্তি। ইতিমধ্যে যে সমস্ত অ্যাকাউন্টেন্টদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানেও কিন্তু ওই দুই প্রভাবশালী ব্যক্তির নাম করেছিলেন তিনি। একই সঙ্গে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালেরও নাম করেছিলেন। কিন্তু নির্দিষ্টভাবে ওই জেলায় ব্যবসা সরানোর ক্ষেত্রে যেই দুই প্রভাবশালী ব্যক্তি তিনি নাম করেছিলেন, সেখানে কিন্তু তিনি একথাও জানিয়েছিলেন যে কয়েক কোটি টাকা তিনি তাদেরকে দিয়েছিলেন শুধুমাত্র তাদের ব্যবসা ছড়ানোর জন্য, শুধুমাত্র তাদের পলিটিক্যাল পেট্রোনেজ পাওয়ার জন্য এবং তাদের হোটেল বিজনেস দেখিয়ে বিভিন্ন জায়গায় বেআইনি অর্থলগ্নি সংস্থার ব্যবসা ছড়িয়ে দেওয়ার জন্য। এখানেই সিবিআই মনে করছে অপরাধমূলক ষড়যন্ত্র হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। সাক্ষী হিসেবেই সেই দুজনকে ডাকা হচ্ছে এবং একই সঙ্গে যেটা জানতে পারছি যে তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে তাদের ভূমিকার কথা, তাদের সঙ্গে রোজভ্যালি যোগাযোগের কথায় আরো নির্দিষ্ট তথ্য প্রমাণ বা বয়ান পেতে চাইছে সিবিআই, যাতে এই দুই প্রভাবশালী ব্যক্তিকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে সেই সময় তাদের কাছে নির্দিষ্ট বয়ান, তাপস পাল বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া যে তথ্য, সেই তথ্য যাতে তারা কাজে লাগাতে পারে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। অর্থাৎ বিক্রম, তার মানে আগামী
কয়েকদিন সিজিও কমপ্লেক্স এবং ভুবনেশ্বর দু জায়গাতে সিবিআই এর অ্যাক্টিভিটি সেটা তুঙ্গে থাকবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। একেবারেই তাই। ভুবনেশ্বর থেকে 5 জনের টিম গিয়েছিল, তার মধ্যে তদন্তকারী অফিসার ব্রতিন ঘোষাল তিনি নিজে রয়েছেন। তিনি আজকের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ফিরবেন এবং তারপর কিন্তু ভুবনেশ্বরের যে সিবিআই অফিস সেখান থেকেই পুরোটা চক আউট হবে এবং একই সঙ্গে কলকাতা সিবিআই অফিসের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন যে সমস্ত সাক্ষী বা যাদের নাম উঠে আসছে, যে প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসছে, তাদেরকে কিন্তু একের পর এক ডাকার কাজ হবে। জিজ্ঞাসাবাদ কিন্তু হবে কলকাতাতেই এবং তারপর যদি তাদেরকে গ্রেফতার করা হয় তাহলে তাদেরকে নিয়ে আসা হবে ভুবনেশ্বরে, বা যদি প্রয়োজন হয় কখনো কলকাতায় জিজ্ঞাসাবাদ করার পরও তাহলে কিন্তু তাদেরকে সরাসরি ভুবনেশ্বরেও ডাকা হতে পারে। এবং এক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে আগামী 7 দিনের মধ্যে কিন্তু আরও বড় ধরনের কোনো ডেভেলপমেন্ট হতে চলেছে সিবিআইতে, অর্থাৎ রোজভ্যালি কাণ্ডে আরও বড় ধরনের কোনো ডেভেলপমেন্ট হতে চলেছে। একই সঙ্গে যেটা জানা যাচ্ছে, যেই দুই প্রভাবশালী ব্যক্তি আমি তোমাকে কথা বলছিলাম বা জানাচ্ছিলাম, তাদের মধ্যে একজনকে কিন্তু সারদা কাণ্ডে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে রোজভ্যালিতেই তিনি জড়িত রয়েছেন এমনটা নয়, সারদাতেও কিন্তু তার নাম জড়িয়েছিল, সারদা কাণ্ডেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেক্ষেত্রে সিবিআই যেটা মনে করছে, একদিকে কলকাতা সিবিআই অফিস যেখান থেকে সারদা কাণ্ডের ইনভেস্টিগেশন চলছে, অপরদিকে উড়িষ্যা বা ভুবনেশ্বরের সিবিআই অফিস যেখান থেকে রোজভ্যালি ইনভেস্টিগেশন চলছে। এই দুই সিবিআই অফিসের মধ্যে কিন্তু সমন্বয় রেখে তারা কাজ করতে চাইছেন, কারণ রোজভ্যালি কাণ্ডে যারা অভিযুক্ত তাদের যেটা দেখা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু পশ্চিমবঙ্গে বসবাস করে, যারা প্রভাবশালী ব্যক্তি। একই সঙ্গে সারদা কাণ্ডে কিন্তু যারা অভিযুক্ত তাদের মধ্যে ম্যাক্সিমামই সবাই পশ্চিমবঙ্গে বাস করে, তাছাড়া ওয়েস্ট বেঙ্গল লিঙ্ক পাওয়া যাচ্ছে। সেখানেই কিন্তু সিবিআই মনে করছে যে ভুবনেশ্বর অফিস এবং কলকাতা সিবিআই অফিস যৌথভাবে এই কাজ করে এই রহস্যের গভীরে ঢোকা যাবে, এই অপরাধমূলক ষড়যন্ত্রের গভীরে ঢোকা যাবে, এমনটাই সিবিআই আশাবাদী। তুমি আমাদের সঙ্গে থাকো বিক্রম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপমেন্টের কথা আমাদের জানালেন। সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজ সন্ধ্যের পর থেকে আরো দুই প্রভাবশালী তাদের তলব করার ব্যাপারে একটা তৎপরতা শুরু হতে চলেছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। শুধু তাই নয়, আরো 4 জন অর্থাৎ মোট 6 জন প্রভাবশালীর নাম তারা পেয়েছে সিবিআই, যাদের এই রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হতে পারে এবং তারা প্রত্যেকেই প্রভাবশালী এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে।